গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে তার ট্রেনের জন্য ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল। দেখা যায় সে ছাড়া আর কোনো যাত্রী নেই সেই স্টেশনে, কারণ তখন ছিল অনেক রাত। হঠাৎ সে দেখে একটি মেয়ে অস্বাভাবিকভাবে আচরণ করছে, তাকে মাতাল মনে করে একটি ছবি তুলে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। একটু পর সেখানে তাকিয়ে দেখে মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছে, তাই ভালোভাবে চেক করতে উঠে আসে। এমন সময় ট্রেনে ওঠার দরজাটা খুলে যায়, কিন্তু অবাক করার বিষয় কোনো ট্রেন সেখান দিয়ে আসছিল না। এমন সময় রেললাইন থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কোথা থেকে শব্দ আসছে সেটা দেখতে মাথা একটু বের করে, কিন্তু তখনই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায় এবং ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু ঘটে। এরপর ইয়ং নামের এই সাংবাদিক মেয়েটিকে দেখানো হয়। দেখা যায় তার ম্যানেজার অনেক বকাঝকা করছে, কারণ সে এক মডেলের অনুমতি ছাড়া ছবি তুলছিল। ইয়ং বলে, আমি পারমিশন নিয়েছিলাম, কিন্তু সেই মডেল তখন মাতাল অবস্থায় ছিল, তাই হয়তো ভুলে গিয়েছে। কিন্তু সেই মডেলের উকিল এই কথা মানতে চায় না। শেষমেশ তার কোম্পানিকে অনেক টাকা জরিমানা করে। তাই সে ম্যানেজার রাগান্বিত হয়ে বলে, যদি একটা ভাইরাল নিউজ এনে দিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দিব, না হলে এই জরিমানার টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তখন ইয়ং তার কোম্পানিকেও দোষারোপ করে, কারণ তারা কোনো যাচাই না করে সেই ছবিগুলো পাবলিশ করেছিল। ম্যানেজার বলে, এখানে আমাদের কিছু করার নেই। তারপর ইয়ং চলে আসে অক্সি স্টেশনে, যে স্টেশনটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে জুই নামের এই ছেলেটা কাজ করতো, তারা কলেজ থেকে পরিচিত। গতরাতে পাওয়ার নামের এক লোক রেল লাইনে কাটা পড়ে মারা যায়। সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে এসেছে। এরপর সে তাকে জুন নামের এই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দেয়। সেই স্টেশনের সম্পর্কে অনেক কিছু জানে। সে বলে, এই স্টেশনে অদ্ভুত ঘটনা প্রতিনিয়তই ঘটে, যেমন গতরাতে জুইয়ের সাথে একটা অদ্ভুত ঘটনা হয়েছে। ইয়ং সেই ঘটনা জানতে আগ্রহ দেখায়। জুই বলে সে গতরাতে নাইট ডিউটিতে ছিল। হঠাৎ সিসিটিভিতে দেখতে পায় স্টেশনের এক পরিযায়ী প্ল্যাটফর্মে একটা লোক হেঁটে বেড়াচ্ছে। এদিকে সে দৌড়ে পার্কের কাছে যায়, তবে সেখানে গিয়ে দেখে পার্ক কোনো কথা বলছে না, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। তাছাড়া সেখানে একটা ভৌতিক বাচ্চাকেও দেখা যায়। এদিকে সে ভয়ে পেছনে সরে আসে। এমন সময় ট্রেন এসে পড়লে পার্ক মৃত্যুবরণ করে। ইয়ং বলে, ঘটনাটা খুবই রহস্যজনক, এ নিয়ে আরো তদন্ত করতে হবে। তারপর সে স্টেশনের মর্টেশিয়ান কিমের কাছে দেখা করতে আসে। মর্টেশিয়ান হলো যারা বেওয়ারিশ লাশের দাফনের ব্যবস্থা করে। ইয়ং বলে, আপনাকে দেখলে তান্ত্রিকদের মতো মনে হয়। কিম জানায় তার বাবা একসময় ছোটখাটো জাদুবিদ্যা করতো, তাই সেও কিছুটা আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান রাখে। গত রাতে মৃত্যুবরণ করা পার্কের লাশ সে নিজেই উঠাতে গিয়েছিল। তখন রেল লাইনের পাশে একটা বাচ্চাকে দেখতে পায়। সে বুঝতে পারছিল সেই বাচ্চাটা একটা আত্মা, আর সেই আত্মা তাকে একটা সংখ্যা বলে অদৃশ্য হয়ে যায়। সবকিছু শুনে ইয়ং বুঝতে পারে ঘটনাটা খুবই রহস্যময়। এরকম গল্প পাঠকরা অনেক পছন্দ করে। সিদ্ধান্ত নেয় এই গল্পগুলো পাবলিশ করবে। তাই সে চুইকে বলে, সেই রাতের সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করে দাও। রিপোর্টে সেই ফুটেজ গুলো দিলে আরো বেশি ভিউ হবে। তারপর সে চলে আসে পুলিশকে এই সব ঘটনা জানাতে। তবে সে ইয়ং এর কথায় বিশ্বাস করে না। তারা ধারণা করে ভূত বা আত্মা বলতে কিছু হয় না। ওইদিকে চুই ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে টয়লেট থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং হঠাৎ করে চিৎকারের আওয়াজ আসতে থাকে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সেখানে দেখতে পায় জুনকে। আসলে সে তাকে মজা করে ভয় দেখাচ্ছিল। এতে চুই তার সাথে অনেক রাগারাগি করে, কারণ সে এরকম মজা করা মোটেও পছন্দ করে না। এই বলে সে চলে যায়। তখন জুন ফ্রেশ হতে গেলে আয়নাতে একটা সংখ্যা দেখতে পায়। এদিকে চুই তাদের অফিস রুমে চলে আসে এবং লুকিয়ে সে ফুটেজ গুলো একটা পেন ড্রাইভে নিয়ে নেয়। ইয়ংকে সেগুলো দিয়ে দেয়। সে আরো বলে, এখানে আসার সময় এক ট্রেন চালককে দেখেছে, তার ট্রেনের নিচে চাপা পড়েই পার্ক মারা গিয়েছিল। সেই চালকের আচরণ ছিল খুবই অস্বাভাবিক। এই শুনে ইয়ং দ্রুত স্টেশনে ছুটে আসে। দেখতে পায় সেই চালক একটা বেঞ্চে বসে আছে। ইয়ং তাকে নানান রকমের প্রশ্ন করতে শুরু করে, অর্থাৎ তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল। তবে লোকটা প্রথমে কোনো কথার উত্তর দেয় না, যেন সে কারো দ্বারা হিপনোটাইজড হয়ে আছে। তখন আয়নাতে দেখা যায় তার ঘরের উপর একটা বাচ্চা মেয়ের আত্মা বসে আছে, যদিও সে বাচ্চাকে ইয়ং দেখতে পারছিল না। সে জিজ্ঞেস করে দুর্ঘটনার সময় অদ্ভুত কিছু দেখেছিল কিনা। সে বলে দুজনকে দেখেছিল। এসব বলে সে হেঁটে চলে যেতে থাকে। তখন লোকটার গায়ে অনেকগুলো দাগ বেশি ওঠে। এরপর দেখানো হয় ইয়ং মেট্রো রেলে কোথাও যাচ্ছে। আশেপাশের লোকজন তার লেখা উক্সু স্টেশনের আর্টিকেল পড়ছিল। এই দেখে সে খুবই আনন্দিত হয়। এমন সময় হঠাৎ নিচ থেকে একটা আত্মা তার পা ধরে বসে। এতে সে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার ঘুম ভেঙে গেলে দেখে সে তার অফিসে আছে। বুঝতে পারে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। এর একটু পর তার কলিগরা কেক নিয়ে আসে এবং সবাই খুব আনন্দিত হয়ে সেলিব্রেট করে। আসলে তার পাবলিশ করা আর্টিকেল সত্যি অনেক ভাইরাল হয়ে গিয়েছে। এতে তাদের কোম্পানির অনেক লাভ হয়, আর এসব দেখে ইয়ং খুশি হয়ে যায়। তবে এমন সময় ম্যানেজার এসে তাদেরকে থামিয়ে দেয়। সেই ইয়ং এর উপর অনেক রাগ দেখায়, বলে, তুমি কার ইন্টারভিউ নিয়ে এসেছো? সেই চালক অনেক আগেই মৃত্যুবরণ করেছে। এই শুনে ইয়ং একদম হতবাক হয়ে যায়। তারপর সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সত্যি সেই বেঞ্চে কোনো মানুষ বসা ছিল না, অর্থাৎ সে একটা আত্মার সাথে কথা বলছিল। কারণ সেই চালক মৃত্যুবরণ করেছিল রাত 9টায়, আর সেই ইন্টারভিউ নিতে গিয়েছিল 10টার দিকে। এসব তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। দেখা যায় ম্যানেজার তাকে অফিস রুমে নিয়ে এসেছে। জিজ্ঞেস করে, তুমি কি চাকরি করতে চাও না? যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এসব উল্টোপাল্টা রিপোর্ট বানানো বন্ধ করো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ইয়ং এর সাথে একজন লোক দেখা করতে এসেছে। আসলে যে লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল সেই লোকটার বোন দেখা করতে চাইছিল। ইয়ং তার সাথে দেখা করতে চলে আসে। মেয়েটার নাম হচ্ছে শিন। তাকে দেখে ইয়ং এর কিছু একটা মনে পড়ে। সেদিন ট্রেন চালকের সাথে কথা বলতে যাওয়ার সময় শিন তাকে
তাকে দেখেছিল, তাছাড়া কিমের সাথে দেখা করতে গিয়েও তাকে দেখেছিল। আসলে তখন সে পার্কের জিনিসপত্রগুলো আনতে গিয়েছিল। ইয়ং জিজ্ঞেস করে আমাকে বিশেষ কিছু বলবেন। শিন বলে আমার ভাই একজন খারাপ রাঁধুনি ছিল, কিন্তু আমি মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত। ঘুমাতে গেলে বারবার একটা কূপ জলাশয়ের স্বপ্ন দেখি। সেই দৃশ্যটা ছিল আমার ছোটবেলার স্মৃতি থেকে। এখানে অক্সি স্টেশন হওয়ার আগে একটা অনাথ আশ্রম ছিল, যার সামনে ছিল একটা কূপ, কিন্তু সেই কূপে কি হয়েছিল সেটা তার মনে নেই। সে বলে আমি এই সমস্যার কারণে অনেক সাইকোলজিস্ট ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো পার্ক সেদিন ওই কূপটাই খুঁজতে বের হয়েছিল যাতে শিন সুস্থ হয়ে যায়। সবকিছু শুনে ইয়ং চলে আসে হিস্ট্রি লাইব্রেরিতে। এখানে সমস্ত ডাটা জমা করা থাকে। অক্সি স্টেশনের ইতিহাস পড়ে একটা অনাথ আশ্রম সম্পর্কে জানতে পারে। সেখানে সিনকে পাঠিয়ে দিলে ওই জায়গাটা সে চিনতে পারে এবং ঘাবড়ে যেতে শুরু করে। এরপর ইয়ংকে ফোন করে জানায় যে কূপটা চিনতে পেরেছে, কিন্তু অনাথ আশ্রমের ব্যাপারে কিছুই মনে পড়ছে না। সন্ধ্যাবেলা ইয়ংকে দেখা যায় চুইয়ের সাথে। আসলে তারা একা যেতে ভয় করছিল, তাই চুইকে নিয়ে মর্গে আসে। রিপোর্টের জন্য সেই ট্রেন চালকের মৃতদেহের কয়েকটা ছবি তুলতে হবে। তারা দেখে লোকটার দেহে অসংখ্য নখের দাগ রয়েছে, যা খুবই অস্বাভাবিক। তখন কিম বলে এটা অদ্ভুত কোনো বিষয় না, এই স্টেশনে যতগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে সবার শরীরেই এমন দাগ রয়েছে। এর মাধ্যমে আত্মারা জানিয়ে দিত তাদের পরবর্তী ভিকটিমরা কে হবে। ইয়ং সেই ফাইলগুলো ঘাটাঘাটি করছিল। জুই খেয়াল করে কিমের হাতেও নখের দাগ আছে এবং তার ঘাড়ে দুটো হাত নড়াচড়া করছিল। এই দেখে সে ভয় পেয়ে যায়, তবে এই মুহূর্তে কাউকে কিছু বলে না। ওইদিকে শিন তাদের পুরোনো জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে অনেকগুলো 4 ডিজিটের সংখ্যা লেখা ছিল। পাশাপাশি তাদের একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। এসব দেখে তার অতীতের স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়তে থাকে এবং সে প্রচন্ড ঘাবড়ে যাচ্ছিল। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকার শুনতে পায়। এতে আরো বেশি ভয় পেতে শুরু করে, তবে সৌভাগ্যবশত সেই ঘরে গিয়ে কোনো ভৌতিক কিছু দেখতে পায় না। পরদিন ইয়ং অফিসে গিয়ে জানতে পারে ট্রেন চালকের বিষয়ে যে রিপোর্টটা করেছিল সেটা অনেক বেশি ভিউ পেয়েছে। এমনকি রাতারাতি সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। অনেকেই অক্সি স্টেশনে গিয়ে নখের দাগ আঁকিয়ে ছবি পোস্ট করছিল। পুরো বিষয়টা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এর ফলে কে আসল ভিকটিম সেটা বুঝতে অনেক কষ্ট হবে। এমন সময় ম্যানেজার তাকে রুমে ডেকে নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করে এরপর সে কোন বিষয়ে আর্টিকেল করবে। ইয়ং জানায় শিন এবং পার্কের অতীত খুব রহস্যময়, তাদের বিষয়টা নিয়ে তদন্ত করতে চায়। এখানে ম্যানেজারকে দেখে মনে হচ্ছিল সে তার উপর বিরক্ত হচ্ছে। আসলে সে তাকে পছন্দ করে না, সবসময় বিনা কারণে তার পেছনে লেগে থাকতো। এদিকে দেখা যায় জুন আবারও চুইকে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। চুই দেখতে পায় জুনের হাতে নখের দাগ উঠেছে, তবে জুন বলে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড ফলো করছি। অপরদিকে এই মেয়েটা মাতাল অবস্থায় স্টেশনে ওয়াশরুমে যায় এবং ফ্রেশ হওয়ার সময় হঠাৎ একটা বাচ্চার আত্মার সামনে এসে পড়ে। সাথে সাথেই তার শরীরের নখের দাগ উঠে যায়। এরপর সে আত্মা তাকে নৃশংসভাবে মেরে ফেলে। তার চিৎকার শুনে কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় জুনকে। তাকে ওয়াশরুমে গিয়ে চেক করতে বলে কেউ হয়তো টয়লেটে আটকা পড়েছে। এই শুনে জুন ওয়াশরুমে এসে চেক করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। তখন আচমকা তার সামনে ভয়ানক বাচ্চা আত্মা চলে আসে, তাকেও সেখানে মেরে ফেলা হয়। আসলে সেদিন আয়নাতে 4 ডিজিটের সংখ্যা পড়ে ফেলায় তার উপরে আক্রমণ করেছে। এরপর দেখা যায় ইয়ং জুনের বিদায়ের অনুষ্ঠানে এসেছে। তখন সে পুলিশ অফিসার এসে তাকে বলে আপনি কিন্তু আমাদের সন্দেহের তালিকায় আছেন। যারাই অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তাদের সাথে আপনার সম্পর্কিততা রয়েছে। ইয়ং বলে সে এসবের জন্য দায়ী নয়, কারণ সে নিজে কনফিউজড। এমন সময় চুই তাকে ফোন করলে সে দ্রুত সেখান থেকে চলে আসে। দেখতে পায় চুই অ্যাপার্টমেন্টের সামনে বসে কান্না করছে। ইয়ং তাকে সবকিছু খুলে বলতে বলে। চুই জানায় গত রাতে বাসায় ফেরার সময় একটা বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছিল। মেয়েটার ড্রেসে একটা 4 ডিজিটের সংখ্যা দেখে সেটা পড়ে ফেলে। এরপর থেকেই তার হাতেও নখের দাগ চলে আসে। এর জন্যই সে প্রচন্ড টেনশন করছিল। তার একা থাকতে ভয় করবে ভেবে ইয়ং তার বাসাতেই থেকে যায়। রাতে চুই ঘুমানোর সময় স্বপ্নে দেখে একটা আত্মা তাকে ভয় দেখাচ্ছে। আরো দেখে সে ওই কুয়ার মধ্যে আটকা পড়েছে এবং সেখানে জুন তার গলা চেপে ধরেছে। আর তখনই ভয়ে তার ঘুম ভেঙে যায়। তখন ইয়ং দৌড়ে আসলে তার সাথে সবকিছু শেয়ার করে। এখানে দুজনেই বুঝতে পারে সে খুবই গুরুত্ব বহন করছে। সেটাকে খুঁজে পেলেই হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে। পরদিন তারা সিনের বাসায় চলে আসে এবং তার কাছে সে কুয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চায়। সিন বলে উক্ত স্টেশনের পাশে অনাথ আশ্রমটার পরিচালক ছিল তার বাবা এবং সেই 4 ডিজিটের সংখ্যাগুলো হচ্ছে অনাথ আশ্রমের বাচ্চাদের ভর্তির তারিখ। মানে যদি কোনো বাচ্চা অক্টোবর মাসের 17 তারিখে ভর্তি হয় তাহলে তার ট্যাগ সংখ্যা হবে 1017। আর সেই সংখ্যাগুলোই ভিকটিমরা দেখতে পাচ্ছিল। ইয়ং জিজ্ঞেস করে পার্কের লাশের সাথে তার ফোনটা পাওয়া গিয়েছিল। শিন ফোনটা বের করে দেখায়। তারা সেই ফোনে একটা ভিডিও খুঁজে পায়। পার্ক সেদিন কূপটা খুঁজে পেয়েছিল এবং সেখানে অনেকগুলো বাচ্চাদের কঙ্কাল রয়েছে। এসব দেখে তারা সিদ্ধান্ত নেয় কঙ্কালগুলো বের করে অন্তিম সংস্কার করবে, এতে সে অভিশাপ মুক্ত হয়ে যাবে। এভাবে দুজন তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছে যায়
এবং পার্কের দেখানো রাস্তা অনুসরণ করে একটা টানেল খুঁজে পায়। সেটার ভিতর দিয়ে দুজনে এগিয়ে যেতে থাকে। তখন সেই ভয়ঙ্কর আত্মাগুলো চুইকে অনেক ভয় দেখাচ্ছিল। তারা কোনো রকম সাহস জুগিয়ে সেই কুয়ার মধ্যে চলে আসে, আর সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো বাচ্চার আত্মা আটকা পড়ে আছে। এসব দেখে ভয় পেলেও ইয়ং সাহস করে তাদের সাথে কথা বলে। সে জানায় তাদেরকে মুক্ত করতে এসেছে এবং তাদের সাথে অন্যায় হয়েছে সেই খবরটা পাবলিশ করে সবাইকে জানিয়ে দিবে। এই শুনে সেই আত্মাগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর হঠাৎ সব গায়েব হয়ে যায়, অর্থাৎ তাদের কঙ্কাল নিয়ে যেতে অনুমতি দিয়েছে। দেখা যায় পুলিশে এসে সেই কঙ্কালগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছিল। এদিকে ইয়ং আর জুই এক জায়গায় বসে কথা বলছিল। সেই আত্মাগুলো আর কাউকে মারবে না, বিষয়টা সুস্থিতদায়ক। এরপর ইয়ং সেই পুরো ঘটনার একটা প্রতিবেদন পাবলিশ করে দেয়। তবে এতে ম্যানেজার একদম রাগান্বিত হয়ে যায়, কারণ সে বলছিল সে আন্ডারগ্রাউন্ড টানেলের ব্যাপারে তাকে না জানিয়ে কিছু পাবলিশ করতে না। কিন্তু ইয়ং তার কথা শুনেনি, এর জন্যই সে রাগারাগি করছিল এবং তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এবং বাহিরে আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে বিষয়টা খুলে বলে আসলে সে আন্ডারগ্রাউন্ড টানেল সম্পর্কে ম্যানেজার অনেক আগ থেকে রিসার্চ করছিল, কিন্তু সে তেমন কিছু খুঁজে পায়নি। তবে ইয়ংসি রহস্যটা খুব সহজে খুঁজে পাওয়ায় সে এই ব্যাপারটাকে অনেক বেশি হিংসা করছিল। এদিকে দেখা যায় চুই স্টেশনে নাইট ডিউটি করছে। তখন হঠাৎ একটা আত্মা তার হাত ধরে বসে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। বুঝতে পারে সে অভিশাপটা এখনো কাটেনি। সে দৌড়ে বাইরে এসে মিস্টার কিমকে দেখতে পায়। তার হাতের দিকে খেয়াল করে দেখে সেখানে কোনো নখের চিহ্ন নেই, অথচ সে কয়েকদিন আগে তার হাতে ওই চিহ্নটা দেখেছিল। সে ছুটে গিয়ে কিমকে বলতে থাকে আমাকে সাহায্য করুন, আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হব। কিন্তু কিম কোনো কথা না বলে চলে যায়। এদিকে ইয়ং তার বাসায় এসে টিভি দেখছিল। তখন শিন তার সাথে দেখা করতে আসে। সে তাকে দেখায় তার হাতে ওই নখের দাগ উঠেছে, কারণ একটু আগে কিম তাকে আক্রমণ করতে গিয়েছিল। দেখা যায় তার গলায় ছুরি ঠেকিয়ে জোর করে একটা সংখ্যা বলতে বলেছে। রেলেনে সে আত্মা তাকে যে সংখ্যাগুলো বলে অভিশপ্ত করেছিল সেই সংখ্যাটাই তাকে দিয়ে বলায়। এতে কিমের অভিশাপটা স্থানান্তর হয়ে শিনের শরীরে চলে যায়। কিম তার বাবার মতোই জাদুবিদ্যা সম্পর্কে জ্ঞান রাখে, তাই সে জানতো কিভাবে অভিশাপ কাটানো যায়। শিনকে বলে সে আত্মাগুলো প্রতিশোধ করছে, সেটা পূরণ না হলে তারা শান্ত হবে না। এসব শুনে ইয়ং তাকে বলে কিম সেই অভিশাপটা তাদের উপরেই কেন ট্রান্সফার করলো, অন্য কাউকে তো করতে পারতো। তখন শিন সবকিছু খুলে বলে সেই অভিশাপটা তার শরীরে আসার পর অতীতের সব কথা মনে পড়ে গিয়েছে। আসলে সে অনাথ আশ্রমের পরিচালক কোনো ভালো মানুষ ছিল না। সে ওই কূপে অনেকগুলো বাচ্চাকে আটকে রেখেছিল। সেই বাচ্চাদের মধ্যে একজন হচ্ছিল শিন। একদিন সে পরিচালক তাকে ডাক দিয়ে উপরে উঠতে বলে। তখন বাকি বাচ্চারাও বলতে থাকে তুমি উপরে গিয়ে আমাদেরকে সাহায্য করো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। শিন তাদের কথা দিয়ে উপরে উঠে আসে, তবে বাকিদের সে কূপ থেকে বের করতে পারে না। এর আগে সে পরিচালক বাকিদের কুয়োর মধ্যেই জীবন্ত মাটি দিয়ে ফেলে। এসব কিছু দেখছিল শিন। ইয়ং জানতে পারে সেই পরিচালক তাদের আসল বাবা না, সে আসলে ছিল অর্গান ডিলার, মানে বাচ্চাদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দিত। শিন এবং পার্কের অঙ্গ ছাড়া বাকিদের সবার কিডনি বের করে নিয়েছিল এবং সেই প্রমাণ ধ্বংস করতেই তাদের জীবন্ত কবর দিয়ে ফেলে। তবে শিনদের অপারেশন করার আগেই সে পরিচালক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এরপর তাদেরকে অন্য আরেকটা পরিবার দত্তক নিয়ে নেয়। সময়ের অবর্তনের সেই ঘটনাগুলো তাদের স্মৃতি থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। তবে সেই বাচ্চাগুলো আত্মা এই সবকিছু মনে রেখেছে এবং তারা সেই স্টেশন ছেড়েও যেতে পারছিল না। এখনো তারা মনে করে তাদের মৃত্যুর জন্য জিনশিন এবং তার ভাই দায়ী। এদিকে চুই আবারও কিমের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, অনুরোধ করে তাকে যেন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দেয়। অবশেষে কিম সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে সংখ্যা বলানোর মাধ্যমে অভিশাপটা ট্রান্সফার করা যায়। তবে এর জন্য একটা শর্ত আছে, সেই আত্মাদের বিষয়টা সম্পর্কে জানতে হবে, তা না হলে এই পদ্ধতি কাজ করবে না। পরদিন সকালে ইয়ং ঘুমিয়েছিল। তখন চুই তাকে ফোন করে। ইয়ং তাকে বলে তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না কেন, আর সেই নখের দাগগুলো কি এখনো আছে? চুই বলে এখনো সেগুলো তার হাত থেকে যায়নি। এই শুনে ইয়ং তাকে আশ্বাস দিয়ে বলে চিন্তা করো না, আমার কোনো না কোনো উপায় খুঁজে বের করব। চুই তাকে বলে আমার আগের ফোনটা হারিয়ে গিয়েছে, তাই আমি নতুন নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা মুখস্থ করে নাও। এই বলে সে তার নাম্বারটা ইয়ংকে বলে। সে তার সাথে এই নাম্বারটা রিপিট করে। তখন সে বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে। আসলে সেই নাম্বারের মধ্যে 4 ডিজিটের সংখ্যা ছিল, যেটা পড়ে চুই অভিশপ্ত হয়েছিল। আর এখন সেই সংখ্যা পড়ে ফেলায় অভিশাপ চলে আসে ইয়ং এর উপর। চুই তার কাছে ক্ষমা চায়, বলে দুঃখজনক হলো সত্যি যে এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নেই। এসব শুনে ইয়ং একদম ভেঙে পড়ে। সে কিভাবে কি করবে কিছু বুঝতে পারে না। এমন সময় তাদের ওয়েবসাইটে তার লেখা আর্টিকেল পাবলিশ হয়েছে, তবে সেখানে তার নাম নেই। আসলে সেই ম্যানেজারটা ছিল খুব লোভী। সেই ইয়ং এর আর্টিকেল নিজের নামে আপলোড করে দিয়েছে, এতে সব ক্রেডিট তার নামে চলে যায়। এই দেখে সে প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। তবে সে
কিছুই করতে পারে না। শেষমেশ হার মেনে কোম্পানি থেকে রিজাইন নেওয়ার সিদ্ধান্ত নেয়। অফিসে এসে তার রিজাইন লেটারটা দেখায়। এখন সেই ম্যানেজার খুব অহংকারী হয়ে কথা বলছিল। ইয়ং তাকে বলে, আপনার সম্পর্কে কিছু রিসার্চ করেছি, আপনি তো সেই অনাথ আশ্রম সম্পর্কে জানতেন, তবুও বিষয়টা খোলাসা করতেন না। হয়তো কেউ আপনাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, তবে আমি এসব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। এ বলে সে একটা কাগজ বের করে টেবিলে রাখে। সেখানে ওই সংখ্যাগুলো লেখা ছিল, যেটা পড়ে সে অভিশপ্ত হয়েছে। আর এই সংখ্যাটা ম্যানেজারকে পড়তে বলে। সে বলে, আমি এটা কেন পড়বো, এতে আমার কি লাভ হবে? ইয়ং বলে, আপনি এই সংখ্যাটা পড়লে আমি রিজাইন করে চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না। এই শুনে ম্যানেজার ভাবতে থাকে কাজটা করলে তার লাভ হবে, তাছাড়া একটা ছোট্ট সংখ্যা পড়লে এমন কি হবে। এভাবে এই সংখ্যাটা পড়ে ফেলে। ইয়ং একটা হাসি দিয়ে রিজাইন লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।